স্থির তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব এই সংক্রান্ত আলোচনার জন্য প্রথমে আমরা দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপ সংক্রান্ত আলোচনায় আসি। এর আগে আমরা বলেছিলাম যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। আবার যে কোনো আধানে তড়িৎগ্রস্ত বস্তু একটা নিস্তড়িৎ বস্তুকে আকর্ষণ করে। তো এখানে আধানের মধ্যে ক্রিয়াশীল বল এর পরিমাপটা দেখানো হবে। আধান এবং নিস্তড়িৎ বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাপ কত সে সংক্রান্ত গণনা এটা নয়। তা দেখো, আমি ধরে নিই দুটি বিন্দু আধান, একটা Q1 একটা Q2। এবার Q1 Q2 একই জাতীয় আধান তড়িৎগ্রস্ত হতে পারে বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্তও হতে পারে। যদি একই জাতীয় তড়িৎগ্রস্ত হয় তখন বিকর্ষণ করবে। এই দুটো দেখানো আছে। যেমন ধরো এটাও যদি পজিটিভ তড়িৎগ্রস্ত হয়, এটাও পজিটিভ তড়িৎগ্রস্ত, তখন পরস্পরকে বিকর্ষণ করবে। আবার এটাও নেগেটিভ তড়িৎগ্রস্ত, এটাও নেগেটিভ তড়িৎগ্রস্ত, সেক্ষেত্রেও পরস্পরকে বিকর্ষণ করবে। আর এই ক্ষেত্রে Q1টা পজিটিভ তড়িৎগ্রস্ত, Q2টা নেগেটিভ তড়িৎগ্রস্ত, তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। আর Q1টা যদি নেগেটিভ তড়িৎগ্রস্ত, Q2টা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়, সেক্ষেত্রেও পরস্পরকে আকর্ষণ করবে। যেহেতু এদের তড়িৎ আধানের প্রকৃতি যাই হোক না কেন, আধান দুটির মান একই রেখেছি Q1 Q2, এবং তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব সব ক্ষেত্রে একই রেখেছি, তাই আকর্ষণ বল হোক আর বা বিকর্ষণ বল হোক, ওই আকর্ষণ বিকর্ষণ বল উভয় বলের মানেই কিন্তু সমান হবে, তাই সবগুলোকে F ধরেছি। এবার আমরা তো জানি প্রত্যেক ক্রিয়ারে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই Q1 আধান Q2 আধানকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, Q2 আধানও Q1 আধানকে ঠিক একই পরিমাণ বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। তাই বলটা দুটোর উপরেই দেখানো হয়েছে। তো এটা পরীক্ষা নিরীক্ষার সাহায্যে এই বলের মানটা কত হয়, কী ক্ষেত্রে বেশি হয় আবার কোন ক্ষেত্রে কম হয়, এটা পরীক্ষাটা করেছিলেন বিজ্ঞানী কুলম, এবং তিনি পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্যগুলো একটা সূত্রের মাধ্যমে উপস্থাপন করেন। তো পরীক্ষাতে দেখা গেছে যে কোনো একটি আধানের মান বা দুটি আধানের মানেই যদি বৃদ্ধি করা হয়, তাহলে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা বৃদ্ধি পায়। অর্থাৎ দুটো আধানের মানের গুণফল যদি বৃদ্ধি পায়, তাহলে ওদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল বৃদ্ধি পাবে। সুতরাং এটা লিখতে পারি F ভ্যারাইজ উইথ Q1 Q2। তাহলে দেখতে পাচ্ছি যে Q1 এর মান বাড়লেও গুণফলের মানটা বাড়বে, সেক্ষেত্রেও F এর মান বৃদ্ধি পাবে। আবার Q2-র মান বৃদ্ধি পেলেও গুণফলের মানটা বাড়বে, সেক্ষেত্রেও F এর মান বৃদ্ধি পাবে। আবার যদি দুটোই বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও F এর মান বৃদ্ধি পাবে। আর হ্রাসের ক্ষেত্রেও একই রকম ঘটনা। যদি Q1 Q2-র গুণফলটা হ্রাস পায়, তাহলে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হ্রাস পাবে। এবার এদের মধ্যবর্তী দূরত্ব, তো মধ্যবর্তী দূরত্ব যদি বাড়ে, সেক্ষেত্রে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কম হয়। আবার মধ্যবর্তী দূরত্ব যদি কমে, সেক্ষেত্রে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল বেশি হয়। তো কী হারে কম বা কী হারে বেশি হয়, সেটা পরীক্ষার সাহায্যে দেখা গেছে যে দূরত্ব যদি দ্বিগুণ করি, তখন মধ্যবর্তী আকর্ষণ বল 1/4 হয়ে যায়। দূরত্ব যদি 3 গুণ করা হয়, তাহলে মধ্যবর্তী আকর্ষণ বল 1/9 হয়ে যায়, মানে পূর্বে যে আকর্ষণ বল ছিল তার 1/9 হয়ে যায়। আবার দূরত্ব যদি অর্ধেক করা হয়, তখন মধ্যবর্তী আকর্ষণ বলটা 4 গুণ হয়ে যায়। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা ওই আধান দুটোর মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হবে। 8টা ডবল হলে স্কোয়ার আছে বলে ওটা 1/4 হয়ে যায়, এরকম নিয়মে। তো এই দুটো সম্পর্ককে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি, বামপক্ষের রাশিগুলো একই থাকার জন্য বামপক্ষের রাশিটা ভেরি করবে ডানপক্ষের রাশিগুলোর গুণফলের সাথে। তাই যৌগিক ভেদের নিয়ম অনুসারে এটা লেখা হবে F ভ্যারাইজ উইথ Q1 Q2 বাই R²। এবার সমান চিহ্ন ইউজ করতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে, তাই এখানে সমানুপাতিক ধ্রুবক ইউজ করা হয়েছে K। F ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই R², যেখানে কেটা ভেরিয়েশনকে তুলে মানে সমান চিহ্ন দিয়েছি, তাই এটা ভেদ ধ্রুবক। কেটা হলো ভেদ ধ্রুবক। এই ভেদ ধ্রুবকটার একটা বিশেষ নাম আছে, কারণ এখানে স্থির তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বল সংক্রান্ত কুলম্বের সূত্রে ইউজ করা হয়। এটার নাম হলো স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক। এবার কে এর মানটা কখন কোন ক্ষেত্রে কি হবে, দেখো এটা পদ্ধতি নির্ভর।
এসআই পদ্ধতি হলে সেক্ষেত্রে কে এর জায়গায় ব্যবহার করা হয় 1/4 ইপসাইলন, যেখানে ইপসাইলন মাধ্যমের তড়িৎভেদ্যতা। ইপসাইলন একটি গ্রিক অ্যালফাবেট, ইপসাইলন। তো ইপসাইলন হলো মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে ফর্মুলাটা হয় ওই কে এর জায়গাতে 1/4 ইপসাইলন বসালে এফ ইকুয়াল টু 1/4 ইপসাইলন ইন্টু Q1 Q2/r², যেখানে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা আমরা ইপসাইলনের পরিবর্তে ওটাকে ইপসাইলন জিরো নামকরণ করে থাকি, কারণ শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা নানা জায়গায় ব্যবহার করা হয়, তাই একটা বিশেষ নামকরণ করা হয়েছে এখানে ইপসাইলন জিরো। এই ইপসাইলন জিরোর মান হলো 8.854185 ইন্টু 10⁻⁻12। এই মানটা এটা মনেও রাখতে পারো, কিছু বিশেষ ক্ষেত্রে কাজেও লাগতে পারে, বা আমরা 1/4 শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1/4 ইপসাইলন জিরো সে মানটাও মনে রাখতে পারি, ওটা পরের পাতায় আমি লিখেছি। তো এটা অনেক সময় যদি পুরোটা না মনে থাকে অ্যাপ্রক্সিমেশনও নেওয়া যায় 8.85 ইন্টু 10⁻⁻12 এই মানটা। এবার একক কি হবে? ইপসাইলনের যা একক, ইপসাইলন জিরো তো তড়িৎভেদ্যতা, ইপসাইলনও তড়িৎভেদ্যতা, তাহলে ইপসাইলনের যা একক হবে ইপসাইলন জিরোর একক একই হবে। এককটা নির্ণয় করার জন্য এই ফর্মুলা থেকে ইপসাইলন সমান কত সেটা বের করেছি। ইপসাইলনকে যদি বাম পক্ষে আনি উপরে চলে যাবে, আর এফটা ডান পক্ষে নিয়ে এলে নিচে চলে যাবে, তাই ইপসাইলনকে বাম পক্ষে এনেছি এবং এফকে ডান পক্ষে এনেছি 1/4 ইন্টু Q1 Q2/r²। এখানে স্পষ্টত 1/4 এর কোনো একক নেই। এবার ইপসাইলনের একক হবে এই রাশিগুলোর জন্য। উপরে Q1 Q2 দুটি আধানের গুণফল, অর্থাৎ কুলম ইন্টু কুলম স্কোয়ার। তারপর নিচে আছে এফ অর্থাৎ বলের এসআই একক নিউটন, তাই N⁻⁻1 হবে নিচে থাকার জন্য। আরটা হলো দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের স্কোয়ার মানে মিটার স্কোয়ার, নিচে আছে উপরে গেলে N⁻⁻2 হবে, অর্থাৎ ইপসাইলনের একক হয়ে যাচ্ছে কুলম স্কোয়ার N⁻⁻1 মিটার⁻²। এবার দেখো শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এই মানটা ইউজ করার চাইতেও সুবিধাজনক হলো এটা ইউজ করা। দেখাচ্ছি, শূন্য মাধ্যমে 1/4 ইপসাইলন জিরো এই পুরোটার মানটা মুখস্থ রেখে নিলে সব থেকে সুবিধা হয়, তখন আর ক্যালকুলেশনটা করতে হবে না। 1/4 নিচে 4 ইন্টু পাই ইন্টু ইপসাইলন জিরোর মান গুণ করতে হবে, এটা করতে হবে না। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখা গেছে 8.98755 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম⁻², এটা হবে। তো একই রকমভাবে এই যে কে এর ইউনিটটাও আমরা বের করতে পারি, কে সমান, বা এখান থেকে বুঝতে পারছি 1/4 তো এখানে শূন্য মাধ্যমে 1/4 ইপসাইলন জিরো, এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে দেখা যায় 8.98755 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার হয়। এটা অ্যাপ্রক্সিমেশন নিলে 9 থাকার জন্য সামনে 1 যোগ হয়ে যায়, তাই পূর্ণ সংখ্যায় 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার এটা হয়। এই মানটা মনে রাখতে হবে, 1/4 ইপসাইলন জিরো ইকুয়াল টু 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার শূন্য মাধ্যমের জন্য। আমরা শূন্য মাধ্যমের ক্ষেত্রে ক্যালকুলেশনে সরাসরি 1/4 ইপসাইলন জিরোর জায়গায় এই মানটা ব্যবহার করব। আর এই যে এককটার কথা বললাম, ইপসাইলন জিরোর এককটা ইপসাইলন জিরো নিচে আছে, তাহলে ইপসাইলনের একক নিচে আছে, তাই ইপসাইলনের এককটার অনন্য যেটা সেটাই হবে 1/4 ইপসাইলন জিরোর একক, কারণ এখানে 4 এর কোনো একক নেই। তাই এটা ছিল ইপসাইলনের এককে কুলম স্কোয়ার ছিল, এখানে হয়ে যাচ্ছে কুলম⁻²। ইপসাইলনের এককে N⁻⁻1 ছিল, এটা নিউটন হয়ে গেছে। ইপসাইলনের এককে মিটার⁻², ছিল, তার অন্যান্য মিটার স্কোয়ার হয়ে গেছে। এবার দেখো সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে স্মল কে ইকুয়াল টু যেমন 1/4 যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ইপসাইলন, তো সিজিএস পদ্ধতিতে ওই স্মল কে এর জায়গায় কি ইউজ করা হয়, স্মল কে ইকুয়াল টু 1/K ধরা হয়, যেখানে ক্যাপিটাল কে হলো সিজিএস পদ্ধতিতে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে ফর্মুলাটা হয় কে ইকুয়াল টু 1/K ইন্টু Q1 Q2/r²। এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক যে পদার্থের বেশি তার ক্ষেত্রে মাধ্যমের দুটো আধান থাকলে আকর্ষণ বলটা কি হবে,
কম হবে, কে এর মানটা নিচে যদি বাড়ে তাহলে এফ এর মানটা কমবে। অর্থাৎ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়াল টু 1, এটাই সর্বনিম্ন। অর্থাৎ শূন্য মাধ্যমে দুটো আধানের মধ্যে আকর্ষণ বলটা সব থেকে বেশি হবে। আর অপর কোনো মাধ্যমে কে এর মানটা একের থেকে বেশি হয় সাধারণত, তাই অপর মাধ্যমে তখন ওটা কে এর মানটা বেশি হওয়ার জন্য এফ এর মানটা কম হয়। এখানে শূন্য বা শুষ্ক বায়ু যদি থাকে তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে কে এর মান একই ধরা হয়, কে ইকুয়াল টু 1ই ধরা হয়। তাই শূন্য বা বায়ু মাধ্যমে ফর্মুলাটা হয় এফ ইকুয়াল টু কে জায়গায় 1 বসালে এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আর কে এটা কোনো একক থাকে না, এটা একটা আপেক্ষিক রাশি। আর বাতাসে যদি জলীয় বাষ্প থাকে সেক্ষেত্রে কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক এক হবে না। এখানে বায়ু মাধ্যম বলতে শুষ্ক বায়ু মাধ্যমকে বোঝানো হয়। এবার দেখো এখানে যেমন কে সিজিএস পদ্ধতিতে কে একটা রাশি পেলাম যেটা মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এসআই পদ্ধতিতে একই রকম একটা রাশি আছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে এই নামে ডাকা হয় মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তবে আপেক্ষিক তড়িৎভেদ্যতা কথাটাই বেশি ইউজ করা হয়। ধরি শূন্য মাধ্যমের যেটা তড়িৎভেদ্যতা আগে আমরা জানলাম, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা ইপসাইলন জিরো। আর অপর যে কোনো মাধ্যম যেটার আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা মাপতে চাই সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা ইপসাইলন। তাহলে অপর মাধ্যমটার আপেক্ষিক তড়িৎভেদ্যতা হবে শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা কত গুণ, সেটাই হবে অপর মাধ্যমটির আপেক্ষিক তড়িৎভেদ্যতা। অর্থাৎ আপেক্ষিক তড়িৎভেদ্যতা ইপসাইলন আর, আর ফর রিলেটিভ, রিলেটিভ বলতে আপেক্ষিক বোঝায়, ইপসাইলন আর ইকুয়াল টু ইপসাইলন বাই ইপসাইলন জিরো। যদি আপেক্ষিক তড়িৎভেদ্যতার সংজ্ঞা বলা হয় কি বলা হবে, কোনো নির্দিষ্ট মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে ওই নির্দিষ্ট মাধ্যমটির আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলা হয়। তাহলে যেহেতু এটা দুটো একই জাতীয় রাশির অনুপাত তাই এটা এককবিহীন হবে, এই জন্য আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা এককবিহীন রাশি হয়। তো কেন আপেক্ষিক তড়িৎভেদ্যতা রাশিটা আমাদের জানা প্রয়োজন, কেন তড়িৎভেদ্যতা জানলেই তো আমরা কুলম্বের সূত্রে বসালে এফ সমান পেয়ে যাব, তাহলে আপেক্ষিক তড়িৎভেদ্যতার কী প্রয়োজন না, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা তো আমরা সরাসরি পরিমাপ করতে পারি না, সেটা কোনো কিছুর সাপেক্ষে তুলনা করে পরিমাপ করতে হয়। যেমন আমরা যখন তুলা যন্ত্রে ভর পরিমাপ করি তখন বাটখারার ভরের সাথে তুলনা করে অপর বস্তুর ভরকে পরিমাপ করি, ঠিক একই রকম শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতাকে তুলনা করে বের করা হয়। অর্থাৎ আমরা সরাসরি পরীক্ষা করে যেটা পাই আপেক্ষিক তড়িৎভেদ্যতা পাই। এবার আপেক্ষিক তড়িৎভেদ্যতা জানা থাকলে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা এইভাবে নির্ণয় করা হয়, ইপসাইলন ইকুয়াল টু এই দুটো গুণ হয়ে যাবে, ইপসাইলন জিরো ইপসাইলন আর। তো এই দুটো রাশি গুণ করে আমরা কোনো নির্দিষ্ট মাধ্যমে তড়িৎভেদ্যতা পরিমাপ করি। এবার যদি ফর্মুলাতেই আমরা ইউজ করি ইপসাইলনের জায়গায় 1/4 ইপসাইলন ছিল, ইপসাইলনের জায়গায় এটা ইউজ করতে পারি ইপসাইলন জিরো ইপসাইলন আর ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার দেখো আধান পরিমাপের একক, এতক্ষণ আমরা Q1 Q2 এই দুটো আধান এবং আধান সম্পর্কে আগের চ্যাপ্টারেও অনেক কথা বলে এসেছি, কিন্তু আধানের মান কোথাও ইউজ করিনি। এবার মান ইউজ করতে হবে, তো মান ইউজ করার জন্য এর সঙ্গে এককও লাগবে, তাই আধান পরিমাপের একক জানতে হবে। এসআই পদ্ধতিতে আধান পরিমাপের একক কুলম, এটা বাংলায় লিখলে এইভাবে লেখা হবে, ইংরেজিতে লিখলে এটা সায়েন্টিস্টের নাম, তো পুরোটা লিখলে পুরোটাই ছোটো হাতের অক্ষরে লিখতে হবে, বা সংক্ষেপে লিখলে ক্যাপিটাল সি লেখা হবে। এই নিয়মটা হয়তো জানো তোমরা, সেই যেমন বলের একক নিউটন, পুরোটা লিখলে ছোটো হাতের নিউটন লিখতে হয়, আর যদি সংক্ষেপে লিখি তাহলে ক্যাপিটাল এন লিখতে হয়। ঠিক একই রকম ওই বিজ্ঞানীদের নাম দিয়ে যে সব এককগুলো ধরা হয় সেগুলো পুরোটা লিখলে পুরোটাই ছোটো হাতের অক্ষরে লিখতে হয়, বা সংক্ষেপে লিখলে শুধুমাত্র ক্যাপিটাল লেটারে লিখতে হয়। আর এসআই একক, এসআই পদ্ধতিতে আধানের একক স্ট্যাট কুলম। তো এই স্ট্যাট কুলমকে বাংলায়ও লেখা যায় বা ইংরেজিতে লিখলে স্ট্যাট কুলম এইভাবে লিখতে হয়, বা এটাকেও সংক্ষেপে লিখলে স্ট্যাট সি পড়া হবে স্ট্যাট কুলম এভাবে লেখা যায়, বা লেখা যায় ইএসইউ আধান। ইএসইউ বলতে বোঝায় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা ওই স্থির তড়িতের ধারণা থেকে আধানের একক ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা সিজিএস একক ধরা হয়েছে ইএসইউ আধান। তো ইএসইউ কথাটা অনেক জায়গায় ব্যবহার করা হয়, এর পরবর্তীকালে আমরা তড়িৎ বিভব জানবো, তখন সিজিএস পদ্ধতিতে বিভবের একক হবে ইএসইউ বিভব, বা ধারক অধ্যায়ে আমরা সিজিএস পদ্ধতিতে
ধারকত্বের একক পাবো ইএসইউ ধারকত্ব। তো ইএসইউটা সিজিএস পদ্ধতিতে এককের জন্য ইউজ করা হয়। শেষে আধান কথাটা অনেক সময় উজ্জ্ব রেখে দেওয়া হয়, কোনো একটা বস্তুর আধান +20 ইএসইউ এরকমও বলা যেতে পারে, বা সম্পূর্ণটা বললে হবে +20 ইএসইউ আধান, এইভাবে।